চলেছি এখানে লোকাল যে সমস্ত সাইট সিন আছে, ভিউ পয়েন্ট, কিছু দেখতে পাবো বলে তো জানি না, আর হচ্ছে ডিমার্কেশন পয়েন্ট, এইসবগুলো ঘুরে ঘুরে বা রাজারগড়, হেডহান্টারের ভিলেজ, সে সমস্ত দেখবো। চলুন যাওয়া যাক। पिलर बॉर्डर पिलर ऊपर वॉच टावर ऊपर इधर से ऊपर बंद রাস্তার কন্ডিশন খুবই খারাপ, খুবই হাই হিলের জন্য আমরা দুজনে হেঁটে হেঁটে আসছি। আর মনি ভাই অভিজিৎকে বললাম তোরা সিঙ্গেলে আয়, ওরা সিঙ্গেলে নিচ থেকে আসছে। আমরা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল বর্ডার পিলার দেখতে যাচ্ছি, 154 বর্ডার পিলার। তো মায়ানমারের সাথে ভারতবর্ষের যে সমঝোতা বর্ডার পিলার, তো সেটার পথে আমরা যাচ্ছি ট্রেকিং করে। কিন্তু এই ছোট টিলা পাহাড়েও কি সুন্দর মানুষ ছোট ছোট ঘর করে আছে, নির্জন শান্ত নিড়ে। আমরা যেই রোডটা মানে নামেই রোড, যাই হোক শুধুমাত্র ফাঁকা আছে, পাথরের রাস্তার উপর দিয়ে চলেছি। এইটা মায়ানমার হয়ে আমরা ভারত এবং মায়ানমারের যে বর্ডার পিলার 154 ওইটা দেখার জন্য মেনলি আসছি। সবাই চলেছে হেঁটে হেঁটে। দেখলো নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছি না যে এই সময় আমরা চলে এসেছি এক অভূতপূর্ব জায়গায়। আমরা ঘুরতে 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 চলে এসেছি দেশের একদম অন্তিম পর্বে। এর আগেও আমরা অনেক অন্তিম পর্বে মানে বর্ডার এরিয়াতে গিয়েছি, ঘুরেছি, সেখানে লোকেশন দেখেছি, কালচার দেখেছি এবং সেখানে পরিবেশ দেখেছি। কিন্তু আজকে যেই জায়গাতে এসেছি সেইটা কিন্তু যে মানে আমরা বলার মতন নয় যে এত ভালো একটা জায়গায় এসেছি। এর আগে আমরা কখনোই এত সুন্দরভাবে এবং এত কাছ থেকে কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারিকে উইদাউট ভিসা ছাড়া এত সামনে থেকে দেখতে পারিনি। এই সময় আমি আছি লংওয়াতে, যেখানে হচ্ছে ইন্ডিয়া আর বার্মা মানে বর্তমানে মায়ানমার, সেই মায়ানমারের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াতে আমরা চলে এসেছি। বাউন্ডারি ডিমার্কেট করা হয়েছিল, সেই ডিমার্কেট এরিয়াতে দাঁড়িয়ে আছি আমরা। আর পেছনেই দেখতে পাচ্ছেন যে ভারতে যখন সার্ভেয়ার হয়েছিল তখন পুরো বার্মাকে নিয়ে হয়েছিল। তো বর্তমানে এখন যখন বার্মা ভাগ হয়ে যায়, ইন্ডিয়ার ভাগ হয়ে যায়, তখন ইন্ডিয়ার যে লাস্ট ডিমার্কেশন পয়েন্ট 154, 154তম যে পিলার ভারতের, এরকম পিলার গোটা ভারতবর্ষ জুড়ে ভারতের বাউন্ডারিতে আছে। কিন্তু মায়ানমারের দিকে 154 পিলারে এই সময় আমরা দাঁড়িয়ে আছি এবং এখানকার যে পারিপার্শ্বিক নৈসর্গিক দৃশ্য আমরা এই সময় দেখতে পাচ্ছি। হয়তো ক্যামেরাতে সেটা ধরা পড়ছে না, সেটা হচ্ছে এখানে কুয়াশা বা মেঘের কারণে, কিন্তু এখান থেকে যে দৃশ্য, সেই দৃশ্য একটা আলাদা রকমের দেখতে লাগছে। কিন্তু আমরা এই সময় যদি আমি আমার দাদাকে বলি দেখাতে, এখানে দেখতেই পাচ্ছেন হিন্দিতে লেখা আছে ভারত মায়ানমার 154, আর হয়তো সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। আর আমি যদি এই দিকটায় সরে চলে আসি, এদিকে বার্মিসে লেখা আছে, কিন্তু বার্মা বা মায়ানমার কিছু একটা লেখা আছে, দিয়ে আর কিছু নেই। কিন্তু এই পিলারটা যেটা ধরে আমাদের সার্ভে অফ ইন্ডিয়ার যদি কোনো কনফ্লিক্ট হয় দু দেশের মধ্যে, তখন এই পিলার ধরে আমাদের এখান থেকে সার্ভেয়াররা মাপ শুরু করে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সত্যি আজকে একটা আমাদের জীবনের এবং আমাদের টিমের তরফ থেকে একটা অ্যাচিভমেন্টের দিন, যে আমরা এই মানে উইদাউট ভিসা এবং এত সিকিউরিটি ছাড়াই আমরা দু দেশের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছি। সেই অবাধে ঘুরে বেরোনোর দৃশ্য আমরা নিচে দেখিয়েছি। তো আজকে আমাদের কাছে এটা একটা প্রাপ্তি। मेरा भारत महान, इनक्रेडिबल इंडिया, भारत माता की जय, भारत माता की जय। তো আমরা এই মুহূর্তে পাহাড়ে একবারে উঁচু টিলা দিয়ে ট্রেকিং করে করে যাচ্ছি। তো লুংওয়া ভিলেজের যে বর্ডার পাহাড়, তো আমরা মায়ানমারের বর্ডার ধরে ধরে, কারণ কোনো সিকিউরিটি নেই তাই উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছি। তো একটা আলাদাই নস্টালজিক ফিলিংস লাগছে যে কোনো ফেন্সিং ছাড়াই আমরা ঘুরে বেড়াচ্ছি। সুন্দর লাগছে, কুয়াশায় পুরো ঢেকে গেছে, নইলে হয়তো পাহাড়ের এই নৈসর্গিক দৃশ্যটা তোমাদেরকে দেখাতাম। তার সাথে এই যে
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটু মায়ানমারের ইন্টেরিয়রে। এসে এখানকার এই মায়ানমারের যে লোকাল ঘরবাড়ি বা এখানে মানুষজন তাদেরকে একটু ঘুরে ঘুরে আমরা দেখছি। তবে আমরা একটু হিলে এখন ট্রেক করে মায়ানমারের ভিতরে আরও একটু যাচ্ছি। সত্যি কি সুন্দর পারিপার্শ্বিক দৃশ্য এই সময় দেখতে পাচ্ছি আমরা। সবথেকে যেটা মজার জিনিস সেটা হলো যে এখানে অবাধে দুই দেশের মধ্যে ঘুরে বেড়ানো। এর আগে কোনো জায়গায় ভারতবর্ষে হয় বলে আমার জানা ছিল না, কিন্তু আমরা এখানে ঘুরে বেরোচ্ছি। কিন্তু দাদা, এখানে যদি আমাদেরকে কোনো পুলিশ ধরে তাহলে আমরা কোন কোর্টে বিচার পাবো? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যেতে হবে। 1 কোটি টাকা ফিস দিবে, ঘরে বাড়ি বিক্রি করে ওই উকিল জোগাড় করা যাবে? সেটাই তো, আমরা এখন এমন জায়গায় ঘুরছি কোন দেশের জেলে যে আমাকে যেতে হবে সেটা খুঁজে পাচ্ছি না। কিন্তু যাই হোক, যদি বিচার আমাদের ঘরে পেতে হয় তাহলে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে, দ্য হেগে যেয়ে আমাদের বিচার করে ছাড়িয়ে আনতে হবে। তার জন্য ইন্টারনাল অ্যাফেয়ার্স আমাদের যে আছে বিদেশ মন্ত্রী, তারা আমাদের জন্যে লড়বে। দেখ আমরা তখন ঘুরে নিই, তারপর যা হবে। রাজধানী হেগ। ওইরকম হেগে করতে হবে, যে হেগে বলবি তারপরে বিচার হয়ে যাবে, এরকম নয়। ও যাই হোক, সুন্দর পাখির আওয়াজ, পারিপার্শ্বিক দৃশ্য, প্রচুর পাখি, হয়তো ক্যামেরা ধরা পড়ছে না, সামনে প্রচুর পাখি আমরা দেখতে পাচ্ছি। পুরো দেখুন, একটু আওয়াজটা শুনুন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখির কত সুন্দর কিচির মিচির আওয়াজ। যাই হোক, আমরা চলেছি এখন ঘুরতে ঘুরতে, দেখা যাক। তো আমরা হাঁটতে হাঁটতে ফুড ট্রেকিং করতে করতে এসে গেছি সেই ওয়াচ টাওয়ার। তো এটা আমাদের ইন্ডিয়া মায়ানমার বর্ডারের ওয়াচ টাওয়ার। তো আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি। তো আমরা গিয়ে দেখাবো ওখানে এক্স্যাক্ট ব্যাপারটা এমনি কী দেখা যায়। কিন্তু পারিপার্শ্বিক মেঘের অবস্থা পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না নিচে, মনে হচ্ছে যেমন আমরা আকাশের ওপরে চলে এসেছি। তবে দাদা, তুমি প্রচুর হাঁপাচ্ছ, মনে হচ্ছে তুমি গোর্খা হতে পারবে না। হাইকিং করার জন্য তোমার এখনো বডি ফিট না, অনেক এখনো ছুটতে হবে মনে হচ্ছে আমাকে, প্রচুর প্র্যাকটিসের দরকার। মেঘনাথ হয়ে গেছি এই মুহূর্তে, মেঘনাথ হয়ে গেছে। পারিপার্শ্বিক দৃশ্য দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমরা নিচে স্বর্গে পৌঁছে গেছি। মেঘ নিচে, আমরা উপরে। মেঘ নিচে, আমরা উপরে। নিচে সব পৃথিবী, আমরা স্বর্গের বাসিন্দা। এমনই স্বর্গীয় দৃশ্য। তারপর মহাদেবের আশীর্বাদে এবং ভগবান বুদ্ধের কৃপায় মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য মেঘটা এখান থেকে সরেছে। কারণ আমাদের সময় এবং আর্থিক সংগতি দুটোই তো সেরকম নেই যে আমরা আবার দ্বিতীয়বার এখানে আসতে পারবো। তাই অসাধারণ এই ভ্যালি থেকে কিছু সময়ের জন্য মেঘ সরেছে, তাই ভ্যালিটাকে একটু দেখছি, উপভোগ করছি। আপনারাও একটু দেখুন, ভ্যালির সৌন্দর্য উপভোগ করুন। যদিও এখানে না এলে শুধু টিভিতে অতটা উপভোগ করা যায়নি, যতটা পারেন আর কি। দেখুন, মনে হচ্ছে দাদা ওইটা মায়ানমারের রোড বেরিয়ে যাচ্ছে। এইখান থেকে রাস্তাটা, ওই গ্রাম থেকে লংওয়া ভিলেজ থেকে রাস্তাটা বেরিয়ে এই ধারে যাচ্ছে, ওইদিকে একটু দেখা দিয়ে রাস্তাটা ভ্যালির মধ্যে দিয়ে মায়ানমারে গেছে। এখানে যে প্রথম মায়ানমারের শহর পড়বে, বাইকে নাকি 1 দিন লাগে। আমাদের হোমস্টের যে মালিক সে বললো ওনার বাইকে যেতেই 1 দিন লাগে। তাদের ডুয়েল সিটিজেনশিপ থাকার জন্য তারা যেতে পারে। এবং আং সান সু কি যখন ক্ষমতায় ছিল তখন তারা ভোটও দিয়েছিল মায়ানমারের সরকারি নির্বাচনের জন্য। এখন তো মিলিটারি রুল চলছে, কোনো ভোট টোট নেই। এবং ইন্ডিয়াররা ভোট দেয়, ভোটার কার্ড, আধার কার্ড দুটোই আছে। এবং এটা গভর্নমেন্ট একটু মায়ানমার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট মিলে একটা স্কুল তৈরি করেছে জয়েন্টলি। বার্মিজ পড়ানো হয় কিন্তু মায়ানমারে পড়ে, কিন্তু লংওয়ার সমস্ত অধিবাসী সেই স্কুলে পড়ে। এবং সেটাই লেখা আছে, আমরা ছবিও তুলেছি, লেখা আছে যে ইন্ডিয়া মায়ানমার ফ্রেন্ডশিপ প্রজেক্ট। তবে যখন আমরা বাড়ির মালিক আমরা যেখানে ছিলাম, ওই যে কোনিয়াক উপজাতি, যে এখানে ওরাও বলছে যে মায়ানমারে বা বার্মার বর্তমান যে পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ মিলিটারি শাসন চলছে। ওরাও চায় যে ভারতেই থাকে, এবং 80 বছর ধরে গৃহযুদ্ধ চলছে। ওরাও চাইছে যে ফেসিলিটি সব ভারতেই পাওয়া যায়। এবং ওখানকার যে লোকাল পুলিশ তারাও
এখানে রেশন করার জন্য এই লংমা ভিলেজে ইন্ডিয়াতে আছে। এবং কিন্তু আরেকটা ব্যাপার, ফেন্সিংয়ের ওরা কিন্তু বিরোধী। একবার মনে হচ্ছে ফেন্সিংয়ের চেষ্টা হয়েছিল, আমরা টাইমস অফ ইন্ডিয়া পেপারেও দিয়েছিলাম লংমা ভিলেজে ফেন্সিং হবে, কিন্তু এখানে গ্রামের লোকের আপত্তি থাকার কারণে, কারণ যদি ফেন্সিং হয় কিছু বাড়ি মায়ানমারের মধ্যে পড়ে যাবে এবং গ্রামটা ডিভাইড হয়ে যাবে, সেই জন্য গ্রামের লোকের আপত্তিতে এখানে ফেন্সিং দেওয়া হয়নি এবং সেটাই মায়ানমার এবং ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত। আর এখান থেকে যে ঘরগুলো একটু একটু দেখতে পাচ্ছেন আপাতত, এই ঘরগুলো হচ্ছে এখানের যে উপজাতি কোনিয়াক ট্রাইবস, এই কোনিয়াক ট্রাইবসদের ওই সামনে যে লম্বা ঘরটা ওইটা হচ্ছে এখানে রাজার বাড়ি। ওই রাজার প্রায় 70টা বিয়ে করেছিল এবং তার যে ছেলে পুলে সমস্ত পারিবারিক যে মেম্বার্সরা সবাই মিলে এই কোনিয়াক উপজাতিরা এখানে বসবাস করে। প্রায় 30টা ছোটো ছোটো গোষ্ঠী এখানে বসবাস করে এই কোনিয়াকদেরই। যাই হোক আমরা সামনে গিয়ে আরও দেখবো। কষ্ট, খুব কষ্ট। এই ট্রেকিং করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু আমরা খেলোয়াড় বলে আমাদের স্পিরিট আছে, সেই জন্য আমরা এই ট্রেকিংটা করে ফেলছি খুব ইজিলি।